আজকে আমাদের সঙ্গে রয়েছে ত্রিপুরা, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নমস্কার। নমস্কার। প্রথমেই আপনাকে প্রশ্ন করছি, এই যে প্রায় 25,000 চাকরি প্রার্থীর চাকরি বাতিল হলো, এর পেছনে যে হাইকোর্ট যে রায় দিল, এর পেছনে কি বড় বড় দুর্নীতিবিদের নাম উঠে আসবে? দুর্নীতিবিদ এই কথাটা বেশ ভালো বলেছে। যাই হোক, নাম শেষ পর্যন্ত কার উঠে আসবে সেটা ক্রমশ প্রকাশ্য, সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে দুর্নীতির খোলসটা আর রাখা যাচ্ছে না। যেটা মাননীয় চেষ্টা করেছিল যে দুর্নীতিটা একটা খোলসের মধ্যে ঢাকা থাক, মানুষ জানতে পারবে না। ঘুষ যারা খাবার খাবে তারা তাদের মাননীয় দলের এক নেত্রী প্রেসক্রিপশন অনুযায়ী তারা তার 75% দলকে দেবে, 25% পকেটে ভরবে, এই ব্যবস্থাই থাকবে। এবং এর মাধ্যমে অযোগ্য মাস্টার তৈরি হবে, তারা অযোগ্য ছাত্র তৈরি হবে, তারপর যা হবার হবে তা নিয়ে তো মাননীয় চিন্তিত নন। কিন্তু এই ব্যাপারটা সামনে আদালতের সামনে আসার ফলে মাননীয় খুব ফাঁপড়ে পড়ে গেছে। কারণ ব্যাপারটা হাইকোর্ট থেকে একেবারে নস্যাৎ করে দিয়েছে। যে রকম ভাবে নির্বাচন হয়েছিল, যেরকম ভাবে চয়ন হয়েছিল, যেরকম ভাবে সিলেকশন হয়েছিল এই মাস্টারদের, সেটাকে হাইকোর্ট সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে। তার মধ্যে নাকি কিছু অযোগ্য আছে, কিছু যোগ্য আছে। এখন হাইকোর্ট বলেছিল যে অযোগ্য কারা যোগ্য কারা সেটা তারা বলে দিক, কিন্তু তারা কিছুতেই এসএসসি বা রাজ্য সরকার বলেনি। কেন তারাই ভালো জানে। কিন্তু এখন সুপ্রিম কোর্টের কাছে গিয়ে বলছে হ্যাঁ আমরা বলে দেব। এই যখন এই তারা কিছু বললো না যে কে যোগ্য কে অযোগ্য, একটা প্রশ্ন উঠছে বলতে যে অযোগ্য লোক কেন চাকরি পেল, অযোগ্য লোককে কেন চাকরি দেওয়া হবে, সেই প্রশ্নটার জবাব এখন আসেনি। সেটা ভবিষ্যতে মাননীয়কে এবং এসএসসি কে দিতে হবে। তো যে হাইকোর্টের যে সিদ্ধান্তটা হয়েছিল সেটা সম্বন্ধে মাননীয় যতদূর সম্ভব বিসজ্ঞার করেছেন, হাইকোর্টকে কিনে নিয়েছে, এগুলো বিচারপতি না, এই আইনটা বেআইনি, আমরা এই রায়টা বেআইনি, আমরা সর্বোচ্চ কোর্টে যাব ইত্যাদি প্রভৃতি বলে করেছে। মাননীয়র এক অনুচর হচ্ছে বেশি কিছু না, কিন্তু আমি আইনজীবী এবং যার খ্যাতি হচ্ছে সে একটা খ্যামটা নাচ নেচেছিল, খিচমেরি ফোটা খিচমেরি ফোটা। এইরকম একজন আইনজীবী বলেছেন 5 মিনিটের মধ্যে স্থগিতাদেশ হয়ে যায়। আজকে সুপ্রিম কোর্ট ব্যাপারটার উপর বসেছিল, কিছুই হয়নি, কোনো স্থগিতাদেশ হয়নি। উল্টে কি হয়েছে, যে আপিল করা হয়েছিল সেই আপিল সাধারণত যারা আপিল করে তারা চায় যে আপিলটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়, স্থগিতাদেশ ইত্যাদি। সেসব তো কিছু হয়নি। উল্টে যারা আপিল করেছিল তারাই বলছে এখন যে না আমাদের 1 সপ্তাহ সময় চাই, আমরা কিছু করে নেব। তো যেটা যে 1 সপ্তাহ সময় যে কারণের জন্য চাওয়া হচ্ছে সেটা আগে হাইকোর্টকে বলা হয়নি কেন, সেটা সুপ্রিম কোর্টের কাছে এসে নতুন করে বলতে হলো কেন? তার কারণ ডালমে কালা হয়, তার কারণ চুরি হয়েছে, তার কারণ অযোগ্য লোকেদের পদ দেওয়া হয়েছে। অযোগ্য লোকেদের আলাদা করে দেওয়া হবে, খুব ভালো কথা, কিন্তু অযোগ্য লোককে আদৌ কেন দেওয়া হবে সে প্রশ্নটা থেকে গেল। সম্প্রতি সন্দেশখালীতে উদ্ধার হয়েছে লক্ষ লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র, এ বিষয়ে আপনার কোনো মন্তব্য, মানে এর থেকে কোনো সন্ত্রাসের কি উৎস উঠে আসবে? সন্দেশখালী জায়গাটার ভৌগোলিক অবস্থানটা বুঝতে হবে। এটা বাংলাদেশ সীমান্ত থেকে খুব কাছে এবং এখানে যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার মধ্যে কিছু আগ্নেয়াস্ত্র সাধারণভাবে বাজারে পাওয়া যায় না। কিছু আগ্নেয়াস্ত্র আছে যেটা লোকে লাইসেন্স করে কিনতে পারে। আমার একটা 32.32 একটা রিভলভার আছে, কিন্তু আমি মরে গেলেও কিছুতেই একটা 9 মিলিমিটার রিভলভারের পিস্তলের লাইসেন্স পাবো না, কিন্তু ওখানে 9 মিলিমিটার কোল্ট পিস্তল পাওয়া গেছে। কি করে এলো? এই পিস্তল সেনাবাহিনী ও পুলিশ ছাড়া আর কারো কাছে থাকে না। কি করে এলো? এই সমস্ত প্রশ্ন উঠবে। এর মধ্যে পুলিশের যোগসাজশ আছে কিনা সেটাও প্রশ্ন উঠবে।
এইসব প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, পালাবার রাস্তা নেই। এর সাথে কি জঙ্গি সংগঠনের কোনো লিঙ্ক রয়েছে? খুব সম্ভব আছে, খুব সম্ভব আছে। কারণ যেভাবে ইডি যখন এসেছিল, যেভাবে তাদের মারধর করা হয়েছিল, এবং তারপরে যখন ব্যাপারটাকে নিয়ে সিবিআই খোঁজ খবর করে, তদন্ত করে, তখন যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে বলা হয়েছিল যে ব্যাপারটা নিয়ে সিবিআই যেন না করে রাজ্য পুলিশ করবে, সেটা যে সুপ্রিম কোর্ট পক্ষপাত খারিজ করে দিয়েছে, এগুলোর তো একটা তাৎপর্য আছে। তাৎপর্য আছে এই যে সুপ্রিম কোর্ট সম্ভবত সন্দেহ করছেন যে এর মধ্যে জঙ্গি সংগঠনের কোনো একটা যোগসাজশ আছে। শিল্প ছাড়া কি বেকারত্ব দূর করা সম্ভব? সম্ভব, কেননা সবাই যদি তেলে ভাজা বিক্রি করে তাহলে সম্ভব। সবাই যদি চপ ভাজিয়া বিক্রি করে, ঘুগনি দেওয়া বিক্রি করে, তাহলে সম্ভব। মাননীয় তো সেটাই বলছে, শিল্প না করতে হবে না সেটা বলেনি। উনি বলেছেন যে তেলে ভাজাও কি শিল্প নয়, চপ ভাজাও কি শিল্প নয়। যে চাকরি পাচ্ছে না তাকে বলবে একটা টেবিল নিয়ে বসুন, সেখানে গোটা গোটা কাপ দিন, লোককে চা দিন, মাকে বলুন ঘুগনি বানিয়ে দিতে, দেখবেন হু করে বিক্রি বেড়ে যাবে। এগুলো করেই তো বেকারত্ব মিটবে পশ্চিমবঙ্গে। কিন্তু মাননীয় দেখানোর রাস্তা। আচ্ছা, একজন সাধারণ নাগরিক হিসেবে এখন রাজ্যের প্রধান ইস্যুগুলি কি আপনার মনে হয়? সবচেয়ে বড় ইস্যু হচ্ছে বেকারি এবং সংখ্যালঘু তোষণ। এই সংখ্যালঘু তোষণটা শুনে মনে হচ্ছে যে না, এটা তো সাম্প্রদায়িক কথাবার্তা হয়ে গেল, কিন্তু সংখ্যালঘু তোষণ যেভাবে হচ্ছে তার ভেতরে একটা উদ্দেশ্য আছে। তার ভেতরে উদ্দেশ্য হচ্ছে এই রাজ্যের যে ডেমোগ্রাফিক যে আছে কম্পোজিশন আছে, সেই ডেমোগ্রাফিক কম্পোজিশনটা চেঞ্জ করা। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন এরা হচ্ছে তার দুধেল গাই, তবে দুধেল গাইদের সংখ্যা বাড়ানো, এটাই হচ্ছে উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে রাজ্যের সামনে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে বেকারি। কারণ পরিযায়ী শ্রমিক, আমরা তো আগে পরিযায়ী শ্রমিক দেখতে পেতাম না, উল্টে বিহার উত্তরপ্রদেশ থেকে এখানে শ্রমিকরা কাজ করতে আসে। এখন পশ্চিমবঙ্গ থেকে লোকে হরিয়ানা থেকে আরম্ভ করে কেরালা পর্যন্ত চলে যাচ্ছে এবং সেখানে অত্যন্ত নিচু কাজ করছে। পশ্চিমবঙ্গের মধ্যে বেকারি এমন জায়গা ধারণ করেছে যে এমএ পাস ছেলেরা মর্গে, যেখানে হাসপাতালের মর্গে যেখানে মরা ঘাটার কাজ, সেই কাজের জন্য এমএ পাস ছেলেরা দরকার। এগুলো ভুলে গেলে চলবে না। এগুলোই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এই দুটো আমি মনে করি, সংখ্যালঘু তোষণ এবং বেকারি বা শিল্পের পপুলারিটি। আচ্ছা, হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা দেখতে পেয়েছি আমরা, সেই বিষয়ে আপনি কি বলতে চান? অনেক জায়গায় দেখা যায়, ভূপতিনগরে দেখা গেছে, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় দেখা গেছে, যেখানে লোকে বোমা মারবে সেখানে বিস্ফোরণ হবে। আমি তো এমন কথা কখনোই বলবো না যে বিজেপি কর্মীরা কোন সন্দেহের মধ্যে। পুলিশ সেটা তদন্ত করুক, অনুসন্ধান করুক, এবং কে কোন দলের সেটা না দেখে কে কোন আইন ভেঙেছে সেটা দেখুন। সেটা দেখলেই হয়। সেটা দেখবে না, এটা নিয়ে রাজনৈতিক একটা ইস্যু বানাবেন, এইটাই হচ্ছে মাননীয় রাস্তা। আইনটা দরকার। নিমাই দাসের ভাই দিলীপ দাস গ্রেফতার হয়েছে, এই বিষয়টি ঘিরে সেই বিষয়ে মানে গ্রেফতার হয়েছে সেই বিষয়ে আপনি কি বলতে চান? নিমাই দাস দিলীপ দাস কি আমি জানি না, এই বিষয়ে কিছু জানি না। পুলিশ তদন্ত করে যা করবে করবে। ভূপতিনগরে যেরকম কয়েকদিন আগে বিস্ফোরণ হয়েছিল, যাতে 3 জন তৃণমূল সমর্থক নিহত হয়েছিল এবং একজনের শরীর 1 কিলোমিটার দূরে পাওয়া গেছিল, যেটাকে মমতা বলেছিল চকলেট বোম ফেটেছে। এগুলোকে কি বলবে? এগুলো সব কটাই অনুসন্ধান করা উচিত, তদন্ত করা উচিত। কে কোন দলের সেটা না দেখেই তদন্ত